আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে আমাদের আজকের টপিক অণুজীব। অণুজীবের সেকেন্ড লেকচার, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এই অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। অলরেডি তোমরা আশা করি যে প্রথম পার্ট যেটা লেকচার 1, অর্থাৎ হচ্ছে গিয়ে ভাইরাসের অংশটুকু তোমরা দেখে নিয়েছো এবং ওখান থেকে তোমাদের যে কনসেপ্ট যেটা ক্লিয়ার করা সেটা অলরেডি করে ফেলেছো। এটার আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ কন্টিনিউশন হবে। এখন আমরা রোগ বালাইগুলো নিয়ে, ভাইরাস ঘটিত রোগ এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাব। তাহলে খেয়াল করে দেখি আমাদের আজকে লেকচারের টপিকটুকু। দেখো এখানে লেখা আছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস জনিত রোগ সমূহ। তো তোমাদের সাথে আজকে আমি আছি, আমি ডক্টর রেজওয়ান, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি। তো দেখো আমাদের যদি কোশ্চেন এবং হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে খেয়াল করে দেখো যে এটা রিসেন্ট বিভিন্ন অ্যাডমিশন টেস্টের টাইমে এখান থেকে হচ্ছে যে কোশ্চেন আসতে থাকে, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এখান থেকে কি হইতে পারে, রিটেনে কোশ্চেন না আসলে এমসিকিউ যেহেতু রেগুলার বেসিসে আসে, তাই আমাদের এটা খুব ভালো মতো পড়া থাকতে হবে। আচ্ছা, তারপরে তাহলে হচ্ছে গিয়ে চলো আমরা খেয়াল করে দেখি যে হচ্ছে যে আমাদের আজকের লেকচারে প্রথম যে অংশটুকু, অর্থাৎ হচ্ছে গিয়ে ভাইরাস ঘটিত রোগ এবং এটার অর্থনৈতিক গুরুত্ব। তাহলে প্রথমে হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্ব বলতে আসলে তো আমরা দুইটা পার্টি বুঝি, তাই না? একটা হচ্ছে উপকারিতা আর একটা হচ্ছে অপকারিতা। মানে ভাইরাস যে শুধুমাত্র রোগী সৃষ্টি করবে এমন না, ভাইরাস থেকে কিছু উপকারও হইতে পারে। কি কি হইতে পারে? যেমন হচ্ছে কি, ভাইরাস থেকে আমরা কি করতে পারি, অনেকগুলো টিকা তৈরি করতে পারি। যেমন র্যাবিস, অর্থাৎ বলা হয় যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ যেটা ভাইরাস ঘটিত রোগ সেই ভাইরাসের জন্য কি করতে পারি, সেই ভাইরাসের ভ্যাকসিনও আবার আমরা কি করতে পারি, ভাইরাস থেকে সৃষ্টি করতে পারি। যেমন র্যাবিস বা জলাতঙ্ক এখান থেকে তৈরি করা যেতে পারে। তারপর জন্ডিস মানে হেপাটাইটিসের টিকা, হেপাটাইটিস ভাইরাস থেকে এটা আবিষ্কার করা হয়েছে, তাই তো? তারপর কি করা যেতে পারে, যে পোলিও, পোলিও যে হচ্ছে গিয়ে ভাইরাস আছে, সেই পোলিও ভাইরাসের এগেনস্টে যে টিকা, সেটা হচ্ছে এখান থেকে কি তৈরি করা যেতে পারে। এছাড়া টাইফয়েড, প্লেগ এগুলা থেকেও, এগুলোর জন্য যে হচ্ছে গিয়ে টিকা, সেগুলো কি করা হয়েছে, এখান থেকে তৈরি করা যেতে পারে। তাহলে আমরা টিকা হিসেবে হচ্ছে যে একটা গুরুত্ব দেখলাম, তাই না? টিকা হিসেবে ইউজ করা যেতে পারে যে পোলিও। ওকে, তারপরে আমরা বললাম যে হেপাটাইটিস বা জন্ডিস, তারপর আমরা বলতে পারি র্যাবিস বা জলাতঙ্ক। ওকে, তারপর আমরা বলতে পারি প্লেগ। ওকে, তারপর হচ্ছে গিয়ে টাইফয়েড। এই যে পার্ট আছে, এগুলোর হচ্ছে কি ভ্যাকসিন আমরা তৈরি করার জন্য এই ভাইরাসকে ব্যবহার করতে পারি। এছাড়া কি হতে পারে, কিছু ওষুধের ক্ষেত্রেও কি করা যেতে পারে, ওষুধ সৃষ্টিতেও হচ্ছে কি ভাইরাসকে ব্যবহার করা হয়। অর্থাৎ সরাসরি ওষুধ সৃষ্টি করা হয় না, অর্থাৎ হচ্ছে যে ওষুধ সৃষ্টি করতে এই ভাইরাসটুকুকে ব্যবহার করা যেতে পারে। যেমন টিটুফাস ভাইরাস আছে। ওকে, তাহলে ওষুধ সৃষ্টিতে হচ্ছে কি ভাইরাসকে আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমাশয়, প্লেগ, টাইফয়েড। ওকে, এইসব রোগের ওষুধ হিসেবে। আচ্ছা, এছাড়া কি হতে পারে, ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে, তাই না? টিউলিপ ফুল যেটা ছিল, টিউলিপ ফুলে সৌন্দর্য বৃদ্ধিতে আমরা কি করছি, যে লাল ফুলের মধ্যে সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়তেছে, এই টিউলিপ ফুলের সৌন্দর্য বৃদ্ধি যেটা, এটাতে হচ্ছে যে আমরা কি করি, টিউলিপ ফুলের ক্ষেত্রে ভাইরাস ইউজ করা যেতে পারে, ফুলের সৌন্দর্য বৃদ্ধি। পতঙ্গ নাশক হিসেবে ইউজ করা যেতে পারে, তাই না? যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে এনপিভি যেটা আছে, এটা হচ্ছে যে পতঙ্গনাশক হিসেবে ইউএসএ তে হচ্ছে ইউজ হয়, তাই তো? নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। খরগোশের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়াতে মিক্সো ভাইরাস ইউজ করা হয়েছে, তাই না? খরগোশ নিয়ন্ত্রণ করতে মিক্সো ভাইরাস। এছাড়া জিন প্রকৌশলে হচ্ছে কি আমরা ভাইরাসকে ইউজ করতে পারি। আর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে আমরা টিটুফাস যেটা আছে, টিটুফাস ভাইরাস, এই টিটুফাস ভাইরাস হচ্ছে যে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করার জন্য ফাস্ট ভাইরাস ইউজ করতে পারি। ওকে, আর জিন প্রকৌশলে তো হচ্ছে যে ইউজ করাই যাবে। ওকে, আচ্ছা, এই যে অংশটুকু, এগুলো হচ্ছে যে ভাইরাসের কিছু উপকারিতা। তাহলে উপকারিতা শুধু আছে না, সব থেকে তো ভয় পাই আমরা ভাইরাস, মানে বলছিলাম যে ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। মানে ভাইরাস হইলে কি, ভাইরাস ঘটিত রোগ থেকে মৃত্যু অবধারিত, এই জন্য নাম হয়তো প্রথমে তারা চিন্তা করে এটার নাম দিয়েছিল কি, বিষ, তাই না? ওকে, তাহলে এটা তো অবশ্যই কিছু ওর ক্ষতিকারক দিক রয়েছে। তাহলে ক্ষতিকারক দিকগুলা কি, এটা মানুষের অসংখ্য রোগ তৈরি করতে পারে। শুধুমাত্র মানুষের না, উদ্ভিদ দেহে রোগ তৈরি করতে পারে, প্রাণী দেহে রোগ তৈরি করতে পারে। এইটার উপর ভিত্তি করে তাইলে আমরা কিছু রোগ বালায়ের নাম শেখার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, এই যে মানুষের রোগ মানে অপকারিতা ভাইরাসের, এই অপকারিতার মধ্যে মানুষের যে রোগ সৃষ্টি গুলো করে, তার মধ্যে খুব কমন একটা হচ্ছে এইডস, যেটা এইচআইভি
কি ভাইরাস দ্বারা হয়। রোগের নাম হচ্ছে এইডস, অ্যাকিউয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে তুমি অর্জিত মানে অর্জন করে নেবা ইমিউনোডেফিসিয়েন্সি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। এটা একটা সিনড্রোম তৈরি করবে, যেটা কোন ভাইরাস দিয়ে হয়? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি দ্বারা হয়। যেটা যাহা একটা আরএনএ ভাইরাস, যেটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। আচ্ছা, আরেকটা কমন ভাইরাস রোগ হচ্ছে যেটার নাম হচ্ছে ডেঙ্গু। এখন ঢাকা শহরে সব পুরো বাংলাদেশেই হয়, বা ঢাকা শহরে বেশি পরিমাণে মানুষ এই জ্বরে আক্রান্ত হয় এবং মৃত্যু পর্যন্ত বরণ করে। সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর, যেটা কি দিয়ে হয়? ডেঙ্গি ভাইরাস দিয়ে হয়, অথবা এটাকে আমরা আরেকটা বলতে পারি ফ্ল্যাভি ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। ওকে। আচ্ছা, নবজাতকের মাইক্রোসেফালি, মাইক্রো মানে কিন্তু ছোট, আর সেফাল মানে হচ্ছে গিয়ে মাথা। তাহলে মাইক্রোসেফালি মানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মাইক্রো মানে ছোট, তাহলে মাইক্রো আর সেফালি। এই সেফালি আর মাইক্রো, মাইক্রো মানে আসলে ছোট, আর সেফাল থেকে আসছে, সেফাল মানে হচ্ছে যে মাথা বা মস্তক। তাহলে সহজ কথায় যদি বলি, তাহলে বাচ্চার মাথা কি হয়ে যাবে? মাইক্রোসেফালিতে বাচ্চার মাথা হচ্ছে যে দেহের প্রপোর্শনে, দেহের যতটুকু সেই অনুযায়ী যে রেশিও থাকা উচিত তার থেকে ছোট আকৃতির মস্তিষ্ক নিয়ে শিশু জন্মগ্রহণ করবে। এই জন্য এই রোগের নাম হচ্ছে মাইক্রোসেফালি। এটা কি হয়েছে যে উগান্ডার থেকে এই রোগের বিস্তৃতি হয়েছিল, যেটা হচ্ছে যে জিকা ভাইরাস, একটা মশকি বাহিত রোগ। এডিস মশকি দিয়ে এই ভাইরাসটা বাহিত হয়, যেটা হচ্ছে জিকা ভাইরাস দিয়ে হয়, যেটার কারণে নবজাতকের মাইক্রোসেফালি হয়। মা যদি প্রেগনেন্ট থাকা অবস্থায় এই রোগটুকু কি মায়ের শরীরে প্রবেশ করে, ভাইরাসটুকু মায়ের শরীরে প্রবেশ করে মা আক্রান্ত হয়, তাহলে নবজাতকের কি মাথা ছোট হতে পারে, যেটাকে বলা হয় মাইক্রোসেফালি। যেহেতু যদিও এটা উগান্ডায় ছড়াইছিল, কিন্তু দেখা গেছে কি যে ব্রাজিলে কিছুদিন আগে, কয়েক বছর আগে ব্রাজিল এটা বেশ ভালো হচ্ছে যে একটা সমস্যা সৃষ্টি করেছিল। প্রচুর প্রেগনেন্ট লেডি ব্রাজিলে দেখা যাচ্ছিল যে হচ্ছে যে জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছিল, এবং যাদের বাচ্চা হচ্ছে মাইক্রোসেফালি নিয়ে জন্মগ্রহণ করেছিল। ওকে। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে গিয়ে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া হচ্ছে যে চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত একটা রোগ, যেখানে হচ্ছে গিয়ে প্রচুর হচ্ছে গিয়ে জয়েন্ট পেইন হবে। এটা একটা আরএনএ ভাইরাস গঠিত রোগ, এটা একটা আরএনএ ভাইরাস গঠিত রোগ, যেটা হচ্ছে যে জয়েন্ট পেইন হবে প্রচুর। ডেঙ্গু লাইক ফিচার, ডেঙ্গুর মতো, খালি পার্থক্য হচ্ছে এখানে প্লেটলেট কমবে না এবং চিকুনগুনিয়ার কারণে তুমি মারা যাবে না, কিন্তু সারা শরীরে প্রচন্ড রকম ব্যথা হবে, গিরায় গিরায় ব্যথা হবে, এবং হচ্ছে কি হবে? হাই গ্রেড ফিভার থাকবে। ওকে। তারপর হচ্ছে গিয়ে বার্ড ফ্লু। বার্ড ফ্লু হচ্ছে যে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হবে, যেটা হচ্ছে যে দায়ী হচ্ছে H5N1। H5N1 হচ্ছে, এইচ মানে হচ্ছে হেমাগ্লুটিন আর এন মানে হচ্ছে নিউরোঅ্যামিনিডেজ। আমরা হচ্ছে কি যখন ভাইরাসের প্রথম অংশ পড়ছিলাম তখন পড়ছি যে কি এটার মধ্যে এনজাইম থাকে, তাই না? সেই এনজাইমটা হচ্ছে নিউরোঅ্যামিনিডেজ। সেই নিউরোঅ্যামিনিডেজ হচ্ছে কি এন দ্বারা ডিনোট করা হয়। তাহলে খেয়াল করে দেখো, দুইটা ধরনের ফ্লু পাওয়া গেছে, একটা হচ্ছে বার্ড ফ্লু, একটা হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুর জন্য যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃতি দায়ী, সেটার নাম হচ্ছে H1N1। আর বার্ড ফ্লু এর জন্য যেটা দায়ী, সেটার নাম হচ্ছে H5N1। এই দুইটা তো প্রায় কনফিউজ হয়, এই জন্য হচ্ছে এই দুইটাকে ভালো মতো মনে রাখবে, এবং পারলে যে কোনো একটা মনে রাখবে, তাহলে আরেকটা হচ্ছে গিয়ে অল্টারনেটটা হবে, তাই তো? তাহলে যদি তুমি মনে রাখো যে হচ্ছে গিয়ে সোয়াইন ফ্লু এর জন্য দায়ী হচ্ছে গিয়ে প্রথমটা, অর্থাৎ H1N1, তাহলে বার্ড ফ্লু অবশ্যই পরেরটা হবে, H5N1 হবে। ওকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই যে দেখো আমরা পড়ছিলাম যে ভাইরাসের প্রকরণ তৈরি হয়, মিউটেশন হয়, প্রকরণ হয়, এই যে প্রকরণ তৈরি হচ্ছে। আচ্ছা, পোলিওমাইলাইটিস ওরাল, এটা হচ্ছে যে মানে পোলিও ভাইরাস দ্বারা হয় যেটা, সেটা হচ্ছে পোলিওমাইলাইটিস। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হবে। হারপিস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হবে। হারপিস সিমপ্লেক্স ভাইরাসে অনেকগুলো টাইপ থাকে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 6। ওকে, এরকম। আর ক্যাপোসিস সার্কোমা, ক্যাপোসিস সার্কোমা হচ্ছে যে হারপিস সিমপ্লেক্সেরই অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ দিয়ে হচ্ছে ক্যাপোসিস সার্কোমা রোগ তৈরি হয়, এটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে। এটা কাদের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে এইচআইভি আক্রান্ত যারা আছে তাদের ক্ষেত্রে এই ক্যাপোসিস সার্কোমা দেখা দেয়, এবং এটার কারণে কি হতে পারে? ক্যান্সার তৈরি হতে পারে, তখন এটাকে বলা হয় অনকোজেনিক ভাইরাস। ওকে। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে আমরা একটা জিনিস দেখলাম যে মশকি বাহিত রোগ কি কি আছে? ডেঙ্গু, তারপর হচ্ছে জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। তাহলে এই তিনটা হচ্ছে যে মশকি বাহিত, এটা আমরা আরেকটা মনে রাখতে পারি, তাই তো? তাহলে আমরা হচ্ছে যে নতুন একটা জিনিস দেখলাম এখান থেকে, সেটা হচ্ছে যে মশকি বাহিত এখান থেকে কি কি আছে? এই তিনটা হচ্ছে যে মশকি বাহিত রোগ, তাই তো? কি কি? ফ্লাভি ভাইরাস বা ডেঙ্গি, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। ওকে। তারপরে অংশটুকুতে চলে যাই আমরা। আমাদের আরেকটা রোগের নাম হচ্ছে সার্স, এটা হচ্ছে যে নিপা ভাইরাস দ্বারা হয়, অর্থাৎ হচ্ছে বাদুড়ের মাধ্যমে ছড়ায়। এই যে শীতকালে সবাই খেজুরের রস খায়, খাওয়ার পর অনেক সময় দেখা যায় একটা কোনো একটা গ্রামে হঠাৎ করে 2-3 জন মানুষ
অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঠিক মতো শ্বাস নিচ্ছে না বা শ্বাসকষ্ট হচ্ছে এরকম। পরবর্তীতে দেখা যায় গবেষণা করে এটা একটা ছোঁয়াচে ভাইরাস, যেটা হচ্ছে নিপা ভাইরাস, যেটা ব্রেনে এনকেফালাইটিস বা মেনিনগো এনকেফালাইটিস করতে পারে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করতে পারে, এবং আলটিমেটলি অনেক মানুষই এটার কারণে জীবন হারায়। তো এটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস ভাইরাস, যেটাকে আমরা বলতেছি নিপা ভাইরাস, তাই তো? তাহলে নিপা ভাইরাস একটা হচ্ছে যে এটা কি রোগের কারণ হচ্ছে, রোগের নাম হচ্ছে সার্স, কি দ্বারা হয়? নিপা ভাইরাস দ্বারা হয়। জলাতঙ্ক কুকুরে কামড়ের কারণে হয়, র্যাবিস। আবার আরেকটা কনফিউশন তৈরি করে গুটি বসন্ত আর জল বসন্ত। তাহলে গুটি বসন্তের জন্য দায়ী যেটা, সেটা হচ্ছে স্মল পক্স, যেটা হচ্ছে কি ভ্যারিওলা ভাইরাস দ্বারা হয়, এবং এটা অলরেডি কি করা হয়েছে, ইরাডিকেশন হয়ে গেছে, এটা এখন আর নাই। আর জল বসন্ত বা চিকেন পক্স যেটা আমরা রেগুলার দেখতে পাই, সেটা হচ্ছে যে পক্স যেটাকে নর্মালি আমরা বলি, এটা কি দ্বারা হয়? ভ্যারিসেলা জস্টার দিয়ে হয়। ভ্যারিসেলা জস্টার দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি জল বসন্ত বা চিকেন পক্স, আর গুটি বসন্ত হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। তাহলে এটা কনফিউজ করা যাবে না। ইবোলা ভাইরাসের কারণে কি হয়? কোষ লাইসিস হয়ে যায়, অর্থাৎ হচ্ছে গিয়ে কোষগুলো বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়। আফ্রিকার জায়ারে হচ্ছে গিয়ে এই ভাইরাসটা দ্বারা অনেক মানুষ হচ্ছে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। খুবই লিথাল এবং ছোঁয়াচে আরেকটা ডিজিজ করোনার মতো, এটা হচ্ছে ইবোলা। এটা কি কোষের লাইসিস, কোষ ভেঙে যায়, লাইসিস মানে তো ভেঙে যাওয়া, তাহলে সেল লাইসিস হয়। রুবিওলা ভাইরাস দ্বারা হাম হয়, এটা আমাদের মনে রাখতে হবে। জন্ডিসের জন্য দায়ী যে ভাইরাস, সেটা হচ্ছে হেপাটাইটিস। তো হেপাটাইটিসের অনেকগুলো টাইপ আছে, আমরা একটু পরে আলোচনা করব, ABCDE। ইয়েলো ফিভার একটা ভাইরাস আছে, পিত জ্বর, এটা হচ্ছে মশকি বাহিত ইয়েলো ফিভার ভাইরাস। আরেকটা হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা হচ্ছে কি দ্বারা হয়? প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়। অর্থাৎ জরায়ু মুখে যে ক্যান্সার হয় সেটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ফিমেলদের ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী একটা ভাইরাস, যেটা হচ্ছে যে প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়। আর হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যেটা লিভার ক্যান্সার হতে পারে, শুধুমাত্র জন্ডিস না, লিভার ক্যান্সার হতে পারে। এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। তাহলে এই যে ভাইরাস ঘটিত রোগের নামগুলো আছে, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা মাথায় থাকতে হবে। ওকে, এখন একটা বক্স আসছে, এই জায়গাটুকু থেকে এখনো পর্যন্ত সেরকম প্রশ্ন আসে নাই, কিন্তু সামনের দিনগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কোশ্চেনের রিপিটেশন অনেক সময় কমে যায়, দেখা যায় নতুন নতুন কোশ্চেন আসতে থাকে। এই জন্য এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে কি বলা হয়? অনকোভাইরাস বা অনকোজেনিক ভাইরাস। আচ্ছা, এই কথা দ্বারা কি বোঝায়? অর্থাৎ যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে তাদেরকে হচ্ছে গিয়ে বলা হয় অনকো। যদি জিন তৈরি হয় সেটাকে বলে অনকোজিন। ক্যান্সার নিয়ে আলোচনাকে বলা হয় অনকোলজি। তাহলে যেই ভাইরাস ক্যান্সার সৃষ্টি করতে পারবে তাদেরকে আমরা বলতে পারি অনকোজেনিক ভাইরাস। অনকো মানে ক্যান্সার, জেন মানে তৈরি করা, অর্থাৎ ক্যান্সার তৈরি করতে পারে এরকম ভাইরাসকে বলতে পারি অনকোজেনিক ভাইরাস। তাহলে এইরকম কয়েকটা ভাইরাসের নাম যদি তোমরা খেয়াল করে দেখো, দেখো প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে যে এটা ভবিষ্যতের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লিভার ক্যান্সার তৈরি করতে পারে এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, লিভার ক্যান্সার তৈরি করতে পারে। লিম্ফোমা, এটা কি তৈরি করে? এপিস্টেনবার ভাইরাস, এটাকে ইংরেজিতে আমরা এভাবে লিখি EBV, এপিস্টেনবার ভাইরাস। এই এপিস্টেনবার ভাইরাস কি করে? ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা তৈরি করতে পারে। ন্যাজোফ্যারেঞ্জিয়াল মানে নাক আর গলার ভিতরে এই দিকে আছে আমাদের ফ্যারিংস, তাই তো? তাহলে এই নাক এবং ফ্যারিংস এর যে অংশটুকু, এই জায়গাটুকুতে এটা ক্যান্সার তৈরি করতে পারে। এটাকে বলছি আমরা ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা বা লিম্ফোমার একটা ভ্যারাইটি, যেটা কি দ্বারা হইতে পারে? এপিস্টেনবার ভাইরাস দ্বারা হইতে পারে। ওকে, লিম্ফোমা বলা আছে তোমার বইয়ে, এই জন্য তোমরা এইভাবে মনে রাখবা। আরেকটা রোগের নাম হচ্ছে টি সেল লিউকেমিয়া। তোমাকে পরীক্ষা কোশ্চেন দিতে পারে ভাইরাস ঘটিত ক্যান্সার নয় কোনটি, তাহলে এখান থেকে নামগুলো দিয়ে দিতে পারে। তোমাকে একটা কোশ্চেন দিতে পারে যে কোন ভাইরাস হচ্ছে গিয়ে ক্যান্সার সৃষ্টি করে না, এখান থেকে নামগুলো অপশন দিয়ে দিতে পারে। সো বোথ সাইড তোমাকে কভার করে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে বলেছে টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটার জন্য দায়ী কি? মানে রোগটার নাম হচ্ছে টি সেল লিউকেমিয়া, ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, HTLV, HTLV, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। ওকে, আচ্ছা, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। ওকে, আরেকটা একটু আগে আমরা বলছিলাম যে অ্যানোজেনিটাল ক্যান্সার করে, জরায়ু মুখে তৈরি করতে পারে, এটা হচ্ছে যে প্যাপিলোমা ভাইরাস দিয়ে, HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, যেটা ওয়ার্ডও তৈরি করতে পারে, ওয়ার্ড বা মোলের মতো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা, এটা HIV আক্রান্ত রোগীদের যেহেতু ত্বকের মধ্যে একটা রোগ তৈরি করতে পারে, এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়। HIV যেহেতু HIV তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের ক্ষেত্রে ক্যাপোসিস সার্কোমা তৈরি করতে পারে। ওকে, তাহলে এই বক্সটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন কোন ভাইরাস গুলো ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি HBV, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানে তিনটা দেখো এইচ দিয়ে। ওকে,
তার সাথে কি আছে 4 নাম্বারটাও এইচ দিয়ে, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। ওকে, তারপরে কি লাস্ট যেটা সেটা হচ্ছে ইবিভি, ইপস্টেন-বার ভাইরাস, ইপস্টেন-বার ভাইরাস। এই যে পাঁচটা আছে এই পাঁচটাকে আমরা বলি অনকোজেনিক ভাইরাস। আচ্ছা, তোমাদের জ্ঞাতার্থে আরেকটা জানাই রাখি, হেপাটাইটিস সি ভাইরাসও কিন্তু লিভার ক্যান্সার তৈরি করতে পারে, যেহেতু যদিও তোমাদের টেস্ট বইয়ে নাই। হেপাটাইটিস সি ভাইরাস, এইচবিভি মানে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস লিভার ক্যান্সার তৈরি করতে পারে, যদিও বইয়ে দেয়া নাই। এই জন্য আপাতত মনে রাখবা না, কিন্তু হচ্ছে যে এটাও তৈরি করে। হেপাটাইটিস সি ভাইরাসও লিভার ক্যান্সার তৈরি করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, নীরব ঘাতক বা তুষের আগুন বলা হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথমে আমরা যদি হচ্ছে কি এতক্ষণ তো আমরা অনেকগুলো রোগ নিয়ে আলোচনা করলাম, এখন ইন ডিটেলস আমরা হচ্ছে কি ভাইরাস গুলো নিয়ে, ভাইরাস ঘটিত রোগগুলো নিয়ে একটু পড়াশোনা করার ব্যবস্থা করি। তাহলে প্রথম যে অংশটুকু আমরা পড়বো সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস তার মানে ভাইরাস দিয়ে হচ্ছে, আইটিস মানে হচ্ছে গিয়ে প্রদাহ বা ইনফ্লামেশন। তাহলে ব্যাপারটুকু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আমরা যখন হচ্ছে যে ভাইরাল মানে ভাইরাস ঘটিত হেপাটাইটিস বলবো, এই হেপাটাইটিস কথাটুকু আসছে এইভাবে, এই আইটিস মানে হচ্ছে গিয়ে প্রদাহ। আর যকৃতের কোষ, লিভার বা যকৃতের কোষের নাম হচ্ছে হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইটে যখন হচ্ছে যে প্রদাহ হচ্ছে, এই যকৃত কোষের যদি কোনো প্রকার প্রদাহ হয় তখন সেটাকে বলবো হেপাটাইটিস। হেপাটাইটিস। তাহলে ভাইরাল হেপাটাইটিস মানে হচ্ছে ভাইরাস ঘটিত যে যকৃতের প্রদাহ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলবো ভাইরাল হেপাটাইটিস। এই ভাইরাল হেপাটাইটিসকেই সংক্ষেপে বা স্বাভাবিক অবস্থায় আমরা অনেক সময় কি জন্ডিস বলে ডাকি, অর্থাৎ ভাইরাস দিয়ে জন্ডিস হবে। ওকে, তাহলে জন্ডিস হওয়ার লক্ষণ হচ্ছে কি চোখ হলুদ হয়ে যাওয়া, তারপর কি হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া, চোখ হলুদ হয়, প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়, খাওয়ার অরুচি হয়, বমি বমি ভাব থাকে। এই জিনিসগুলো নিয়ে সাধারণত হচ্ছে কি মানুষজন কি করে, ডাক্তারের কাছে যায়, যে বলে যে আমার হয়তো জন্ডিস হয়েছে। তখন ডাক্তার কি করে, তখন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা কেন করে, তার কারণ হচ্ছে গিয়ে এই যে জন্ডিস যেটা হচ্ছে, এই জন্ডিস কি হইতে পারে, দুই ধরনের ভাইরাস দ্বারা হইতে পারে। একটা হচ্ছে হেপাটোট্রপিক, আর যেটা হচ্ছে নন হেপাটোট্রপিক। এই হেপাটোট্রপিক ভাইরাস যেগুলো আছে এটার মধ্যে আমাদের যেটা যেটা আছে সেটা হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই, এই ভাইরাসগুলো। ওকে, এর বাইরে নন হেপাটোট্রপিক কিছু ভাইরাস দিয়ে হইতে পারে এটা, যেমন হচ্ছে যে একটু আগে তোমরা পড়লা না, এপিস্টেন-বার ভাইরাস, এছাড়া আছে সিএমভি সাইটোমেগালো ভাইরাস, এছাড়া যেটা আছে সেটা হচ্ছে হারপিস ভাইরাস। এই ভাইরাসগুলো দ্বারাও এই ভাইরাসগুলো সরাসরি যকৃতকে আক্রমণ করে, এই ভাইরাসগুলো দিয়েও জন্ডিস হইতে পারে। তাহলে এপিস্টেন-বার ভাইরাস, তোমাদের বইয়ে মাইটোমেগালো দেয়া আছে, আসলে এটা সাইটোমেগালো ভাইরাস হবে, সিএমভি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই সবগুলো ভাইরাস দিয়ে কিন্তু জন্ডিস হইতে পারে, কিন্তু কমনলি যেটা হয় সেটা হচ্ছে, সব থেকে কমন কোনটা, সব থেকে ফ্রিকোয়েন্টলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা, এটা মোস্ট কমন। ওকে, এই যে যতগুলা ভাইরাসকে আমরা আলোচনা করব আজকে, তাহলে হেপাটোট্রপিক ভাইরাস কারা কারা আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই ভাইরাস দিয়ে জন্ডিসের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে হয়।
তখন তাহলে হচ্ছে কি এখন প্রশ্ন আসে যে ভাই কোন ভাইরাসটা কি ধরনের, কোনটা দ্বারা কি ধরনের রোগ সৃষ্টি করে, সেটা নিয়ে তাহলে হচ্ছে কি এখন আমরা একটু পড়াশোনা করে ফেলি। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করে দেখি যে 5টা ধরন আছে হেপাটাইটিস A B C D E। এই 5টার মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিডের ধরন দিয়ে যদি দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করব শুধুমাত্র একটা ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, আর সব ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এইটাই হচ্ছে যে ডিএনএ ভাইরাস, বাকি যা আছে সব আরএনএ ভাইরাস। ওকে, তারপর খেয়াল করে দেখো এই যে গ্রুপগুলো আছে এর মধ্যে হেপাটাইটিস ডি ভাইরাসকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। কেন? কারণ হেপাটাইটিস ডি ভাইরাস কখনো একা একা রোগ সৃষ্টি করতে পারে না, হওয়ার জন্য তাকে কি করতে হয়, হেপাটাইটিস বি ভাইরাসের উপর নির্ভরশীল থাকতে হয়। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, অসম্পূর্ণ ভাইরাস। ওকে, এখন তোমার নেক্সট কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কোন রোগের কারণে, মানে কোনটা কিভাবে ছড়ায়। তাহলে আমরা যদি বলি কোনটা কিভাবে ছড়ায়, তাহলে আমরা যেটা বলতে পারি যে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। তাহলে খেয়াল করো হচ্ছে যে এ এবং ই যেটা, এই দুইটা হচ্ছে গিয়ে পানিবাহিত, অর্থাৎ সব থেকে কমন আমাদের যে জন্ডিসটা হয়, সব থেকে কমন হঠাৎ করে দেখা গেল তুমি বাইরে খাওয়া দাওয়া করছো, হোটেলে থাকো, হোস্টেলে থাকো, সেখান থেকে হঠাৎ করে তোমার জন্ডিস হয়ে গেল, চোখ হলুদ হয়েছে, স্কুলের বাইরে পুরি ফুচকা চটপটি এগুলা খাইছো, বাইরে পানি খাইছো, খাওয়ার পর চোখ হলুদ হয়ে গেল, তাই তো প্রস্রাবের রং হলুদ হয়ে গেছে। এই যে জন্ডিস গুলো সব থেকে কমন হয় সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস, HAV এবং HEV। এই দুইটা হচ্ছে গিয়ে পানিবাহিত বা খাবারের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ ভাইরাসটা সাধারণত ছোটদের বেশি হয়, ই ভাইরাসটা সাধারণত বড়দের বেশি হয়, এটা হচ্ছে একটা সাধারণ প্রক্রিয়া। ওকে, আর কি হয় তাহলে হেপাটাইটিস বি ভাইরাস আর সি ভাইরাস, এই যে বি এবং সি, হেপাটাইটিস বি এবং সি, বি ভাইরাস এবং সি ভাইরাস, এগুলো হচ্ছে রক্ত দিয়ে ছড়াইতে পারে। রক্ত যখন আমরা রক্তদান করব তখন রক্ত দিয়ে ছড়াইতে পারে। তারপর আইভি ড্রাগ অ্যাবিউজ, যারা নেশা জাতীয় কাজ করে, আইভি ড্রাগ অ্যাবিউজ, এদের মাধ্যমে এটা ছড়াইতে পারে, রক্তের মাধ্যমে, আইভি ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে, এবং মাদার টু চাইল্ড, মায়ের কাছ থেকে, মাদার টু চাইল্ডও হইতে পারে। এবং কি হইতে পারে, হেপাটাইটিস সি ভাইরাস রক্তের মাধ্যমে, আইভি ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে, এবং কি সেক্সুয়াল রুটেও ট্রান্সমিট হইতে পারে, তাই তো। তাহলে বি ভাইরাস এবং সি ভাইরাস হচ্ছে এরকম, আর ডি ভাইরাসকে আমরা বলছি এটা অসম্পূর্ণ, অর্থাৎ এটা একা একা কখনোই কিছু করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। ওকে, হেপাটাইটিস বি ভাইরাস আর সি ভাইরাসের মধ্যে বি ভাইরাসকে তুলনায় সি ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক বা তুষের আগুন। কেন বলা হয় বলতো, কেন বলা হয় জানো? কারণ আগে চিন্তা করা হয়তো সি মানে হচ্ছে গিয়ে ক্যান্সার, আগে চিন্তা করা হয়তো সি ফর ক্যান্সার, মানে হচ্ছে গিয়ে সি ভাইরাস হইলে ক্যান্সার হবেই, লিভার ক্যান্সার হবে এবং মৃত্যু অবধারিত, এই অংশটুকু আগে চিন্তা করা হয়তো। এই জন্য সি ভাইরাসকে বলা হয়তো যে হেপাটাইটিস সি ভাইরাসকে সব থেকে ডেঞ্জারাস চিন্তা করা হয়তো। বর্তমানে ওষুধ আবিষ্কার করার ফলে 12 থেকে 24 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে হেপাটাইটিস সি ভাইরাস সম্পূর্ণ কি কি ট্রিটেবল, অর্থাৎ সুস্থ হয়ে যাবে। 12 থেকে 24 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে এইটা চিকিৎসা যোগ্য একটা রোগ। এই জন্য এখন সি ভাইরাস থেকে মানুষ অনেক সময় ওষুধ খেয়ে মুক্তি লাভ করতে পারে। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যার শরীরে প্রবেশ করে সেটা অনেক লম্বা সময় থাকে, সাধারণত চলে যায় না, যার কারণে বি ভাইরাস অনেক লম্বা সময় থেকে মানুষের শরীরে সরাসরি লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসের মতো অবস্থা তৈরি করতে পারে। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস কি করতে পারে, লিভার সিরোসিস করতে পারে। ওকে, আর কি করতে পারে, জন্ডিস তো অবশ্যই তৈরি করতে পারবে তারা, ঠিক আছে, জন্ডিস করবে, লিভার সিরোসিস করবে। হেপাটাইটিস বি সি দুইজনই কি করতে পারে, ক্যান্সার তৈরি করতে পারে, লিভার ক্যান্সার করতে পারে, লিভার ক্যান্সার করতে পারে। কিন্তু যেহেতু টেক্সট বইয়ে কি, তোমাদের টেক্সট বুকে শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস দেয়া আছে, তাহলে তোমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে লিভার ক্যান্সার করে এটা পড়বা।
বাস্তবতা হচ্ছে দুইটা থেকে হইতে পারে। সো তোমাদের এটা মনে রাখতে হবে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা দেখলাম যে ভাইরাসগুলো কিভাবে রোগ ছড়াইতে পারে তোমার শরীরের মধ্যে। ওকে, নেক্সট কথা হচ্ছে যে ভাইয়া তাহলে হচ্ছে গিয়ে এই যে ভাইরাসগুলো হইলো, এই ভাইরাসগুলো হচ্ছে কি আমি শনাক্তকরণ কিভাবে করব, কিভাবে ধরতে পারবো যে আমার শরীরে জন্ডিস হয়েছে। তাহলে জন্ডিস হয়েছে এটা বোঝার জন্য আমি কি করতে পারবো, আমি হচ্ছে গিয়ে রোগ নির্ণয় করার জন্য কি করতে পারবো, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো রোগ নির্ণয়ের জন্য, তাই তো। রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষা করতে পারি, তাহলে প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যেহেতু চোখ যদি হলুদ হয়ে যায় তাহলে রক্তে একটা পরীক্ষা করা হয় যেটার নাম হচ্ছে বিলিরুবিন, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে। আরেকটা হচ্ছে এসজিপিটি বলা হয় অথবা এএলটি বলা হয়, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ বা এসজিপিটি। এই দুইটাই কি হবে, দুইটাই বেড়ে যাবে, দুইটাই বেড়ে যাবে। এইটা দেখে তুমি বুঝতে পারতেছো তোমার জন্ডিস হয়েছে। ওকে, তাহলে এখন জন্ডিস হওয়ার পরে তোমার নেক্সট যেটা প্রশ্ন আসবে যে কোন ভাইরাস দিয়ে হয়েছে, কোন ভাইরাস দিয়ে হয়েছে এটা জানার জন্য আমার কি করতে হবে, আমি যদি অ্যান্টিবডি চেক করব, অ্যান্টিবডি চেক করব, কোন অ্যান্টিবডি পাওয়া যায়, আইজিএম পাওয়া যায়, আইজিএম বৃদ্ধি পাবে। যদি এটা হেপাটাইটিস এ ভাইরাসের এগেনস্টে হয় তাহলে হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম এটা পাওয়া যাবে, অথবা ই ভাইরাস দিয়ে হইলে হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম পাওয়া যাবে। যদি এটা পাওয়া যায় তার মানে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, যেটা পজিটিভ হবে, যেটা পজিটিভ আসবে সেই ভাইরাস দ্বারা কি হবে, আমাদের রোগ নির্ণয় হবে যে এ ভাইরাস অথবা ই ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসের জন্য আমরা কি করি, হেপাটাইটিস সি ভাইরাসের জন্য অ্যান্টি এইচসিভি পরীক্ষা করা হয়। অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ আমরা অ্যান্টিবডি দেখি, অ্যান্টিবডি রক্তে পরীক্ষা করা হয়। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য কি করা হয়, হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যেটা পরীক্ষা করা হয় সেটার নাম হচ্ছে এইচবিএস এজি, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, মানে তার সারফেসে একটা অ্যান্টিজেন থাকে যেটার নাম হচ্ছে এইচবিএস এজি। যদি কারো হচ্ছে এইচবিএস এজি এটা পজিটিভ পাওয়া যায় তার মানে হচ্ছে আমরা ধরে নিব তার হেপাটাইটিস বি ভাইরাস আছে। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের রোগ নির্ণয়ের জন্য এই পরীক্ষাগুলো করা হয়। ওকে, তারপরে যদি আমি বলি যে হচ্ছে কি তাহলে এটার আমার চিকিৎসা কি হবে, সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস অথবা হেপাটাইটিস ই ভাইরাস যেটা আছে এটা কি হয়, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়, পূর্ণ বিশ্রাম, তার সাথে কি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এরা একা একাই ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় বলতে আমাদের সাধারণত 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। ওকে, আর হেপাটাইটিস বি ভাইরাস অথবা হেপাটাইটিস সি ভাইরাসের জন্য আমাদের কি লাগে, আমাদের হচ্ছে যে কি অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ আছে, ওষুধ পাওয়া যায়, সেই অ্যান্টিভাইরাল ড্রাগের ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র বিশ্রামে থেকে লাভ হবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা চিকিৎসা শুরু করতে হবে, তা নাহলে ভবিষ্যতে এটার লিথাল কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। ওকে, আচ্ছা ডি ভাইরাস আমরা তো বলেছি বি ভাইরাস না থাকলে ডি ভাইরাস তুমি পাবে না। এটাই হচ্ছে যে তাহলে আমাদের মূল ঘটনাগুলো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই জিনিসগুলো। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করো ভাইরাসের জন্য আমরা যদি বলি যে সংজ্ঞা কি, ভাইরাল হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত লিভারের প্রদাহ জনিত, প্রদাহ মানে হচ্ছে ইনফ্লামেশন, প্রদাহের ইংরেজি হচ্ছে ইনফ্লামেশন, সেটাকে আইটিস বলা হয়। কি কি বিশেষ তথ্য আছে, অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের কারণে আক্রমণে বাংলাদেশে হচ্ছে বি ভাইরাসের আক্রমণ সব থেকে বেশি পরিমাণে ঘটে, এটা একটা মাথায় রাখতে হবে। সি ভাইরাসকে কি বলা হয়, সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে, অর্থাৎ যেটা বলছিলাম যে বি এবং সি ভাইরাসের সংক্রমণে দুইটাই হতে পারে, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়। ওকে, তাহলে আমরা এই পার্টগুলো দেখে ফেলেছি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ই ভাইরাসকে ক্যালসি ভাইরাস বলে, হেপাটাইটিস বি ভাইরাসকে হেপাডিএনএ বা হেপাটনা ভাইরাস বলা হয়, আর হেপাটাইটিস সি ভাইরাসকে কি বলা হয়, ফ্ল্যাভি ভাইরাস। তাহলে খেয়াল করে দেখো একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে ফ্ল্যাভি ভাইরাসের উদাহরণ হিসেবে আর কোনটা ছিল বলতো, এই ফ্ল্যাভি ভাইরাসের উদাহরণে আরেকটা পড়েছিল তোমরা ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসও কিন্তু ফ্ল্যাভি ভাইরাস একটা। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। তাহলে সি ভাইরাসও পাইলা, ডেঙ্গু ভাইরাসও পাইলা, দুইটা হচ্ছে যে ফ্ল্যাভি ভাইরাসের উদাহরণ। ওকে, তাহলে
রোগের লক্ষণ কি কি হবে আমরা অলরেডি আলোচনা করে ফেলছিলাম, যেটা হবে যে মাথা ব্যথা হইতে পারে, সব থেকে প্রথম ক্ষুধা মন্দা দেখা যায়, খাদ্যের অরুচি দেখা যায়, বমি বমি ভাব হইতে পারে, তার সাথে কি হইতে পারে অনেক সময় গিঁটে ব্যথা হইতে পারে, এবং কি হবে মাথা ব্যথা হইতে পারে, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর কি হয়ে যাবে হলুদ বর্ণ হবে। এটাই হচ্ছে যে মেইন লক্ষণ। আচ্ছা, তাহলে রোগ নির্ণয় এবং প্রতিরোধ, এই যে আমরা বলছিলাম যে রক্তে আমরা কোনটা পড়বো, বিলিরুবিন এবং হচ্ছে এসজিপিটি, এই দুইটার মাত্রা বৃদ্ধি পাবে। এটা পরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আমরা কি লাগবে, সারফেস অ্যান্টিজেন এইচবিএস এজি, এই পরীক্ষাটা করে আমরা রোগ নির্ণয় করতে পারবো। প্রতিরোধ, হেপাটাইটিস বি এর জন্য দেখো হয়ে গেলে তো ট্রিটমেন্ট নিতে হবে, আর আগে থেকে প্রিভেনশনের জন্য উপায় কি, হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে আমরা কি করতে পারি, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইউজ করা হয়, যেটা 4টা ডোজ ইউজ করা হয়, 06016, মানে প্রথমে একটা দিতে হয়, 1 মাস পরে একটা দিতে হয়, 6 মাস পরে একটা দিতে হয়, পরবর্তীতে 1 বছর পরে যে আরেকটা বুস্টার ডোজ দিতে হয়, তাহলে টোটাল 4টা ডোজ। ওকে, টোটাল 4 ডোজে দেওয়ার ব্যবস্থা করতে হয়। আর পেন্টাভ্যালেন্ট কেন, এখন বাচ্চাদেরকে জন্মের সময় থেকে হেপাটাইটিস বি এর টিকা দিয়ে দেওয়া হয়, জন্য এটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট। ওখানে 5টা রোগের ওষুধ বা টিকা একসাথে দেওয়ার ব্যবস্থা করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট। ভ্যাকসিনটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট। ডোজ কয়টা, ডোজ হচ্ছে 4টা। পেন্টাভ্যালেন্ট কেন, কারণ ওখানে 5টা রোগের কি ওষুধ দেওয়া হয়, টিকা দেওয়া হয়। আর এই যে প্রথম 3টাকে বলছে 1 মাস পর পর, এবং চতুর্থটা প্রথম ডোজ থেকে 1 বছর পরে দেওয়া হয়, অ্যাকচুয়ালি 016 এইভাবে দেওয়া হয়। আচ্ছা, 5 বছর পর পর বুস্টার ডোজ নিতে হয়, সেটা তোমাদের বই যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে মনে রাখো। ওকে, তাহলে হেপাটাইটিস নিয়ে আমরা যে আর কিছু আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের হচ্ছে গিয়ে কিউরিসিটির জন্য একটা লাইন, অনেক সময় তোমরা বলো যে ভাই একবার জন্ডিস হয়ে গেছে আর কি জন্ডিস হবে কিনা। দেখো, জন্ডিস যদি হচ্ছে গিয়ে হিসাব হচ্ছে এরকম, যেই ভাইরাস দিয়ে হয়েছে সেই ভাইরাস দিয়ে আর জন্ডিস হবে না। মানে তোমার ছোটবেলায় হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে একবার জন্ডিস হয়েছে, তাহলে ভবিষ্যতে তোমার কখনোই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে জন্ডিস হবে না। ভবিষ্যতে তোমার যে জন্ডিসটা হবে সেটা কি দিয়ে হতে পারে, সেটা হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে হইতে পারে, সি ভাইরাস দিয়ে হইতে পারে, কিন্তু এ দিয়ে হবে না, অর্থাৎ ওইটার এগেইনস্ট অ্যান্টিবডি তোমার শরীরে থাকবে। ওকে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আর কি আছে, এই যে তোমাদের এখানে আইজিএম বললাম, তাইলে আইজিএম মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। এখন রোগ হয়েছে মানে ইমিউনোগ্লোবুলিন এম বাড়ে। আর অতীতে হয়েছিল মানে আমার ছোটবেলায় হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়েছে, তখন কি আর আমি এই অ্যান্টিবডিটা পাবো, তখন এই অ্যান্টিবডিটা পাবো না, তখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি পাওয়া যায়। এম মানে হচ্ছে, এম মানে হচ্ছে বর্তমান রোগ হচ্ছে, এটা হচ্ছে যে মেইন জিনিস। ঠিক আছে, আচ্ছা, এত ডিটেলসে তোমাদের এখন আর জানার দরকার নাই। তারপরে হচ্ছে গিয়ে নেক্সট যেটা আমরা আরেকটা পড়বো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। আমরা এখন ডেঙ্গু জ্বর নিয়ে একটু পড়াশোনা করার ব্যবস্থা করতে পারবো। ডেঙ্গু জ্বর নিয়ে আমরা পড়াশোনা করলে কি কি দেখবো। ওকে, তাহলে ফার্স্ট কথা যেটা হচ্ছে রোগের কারণ কি, আমরা জানি এটা ফ্ল্যাভি ভাইরাস দ্বারা হয়। ওকে, এটার বাহক কি, একটা বাহক হচ্ছে গিয়ে মশকি। সেই মশকির নাম দুটো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কি কি, এডিস ইজিপ্টাই, এডিস অ্যালবোপিক্টাস। এই মশকি দুইটার নাম হচ্ছে গিয়ে, এই দুইটা মশকি হচ্ছে যে আমাদের নাম মনে রাখতে হবে, এডিস মস্কিটো, তাই না, এডিস মস্কিটো। আচ্ছা, তাহলে ডেঙ্গু জ্বর আসলে কিভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে, যেটা হয় ডেঙ্গুর হচ্ছে গিয়ে সেরোটাইপ কয়টা, ডেঙ্গুর সেরোটাইপ হচ্ছে 4টা, ডেঙ্গুর 4টা সেরোটাইপ থাকে। ওকে, 4টা সেরোটাইপ, 4টা সেরোটাইপ আছে, ডেঙ্গু 1, 2, 3, 4। ওকে, আচ্ছা, তাহলে 4টা সেরোটাইপ দিয়ে তোমার ডেঙ্গু হতে পারে, মানে তোমার এবার ডেঙ্গু সেরোটাইপ 1 দিয়ে হইলো, ভবিষ্যতে তোমার ডেঙ্গু হবে না এটা না, 2, 3, 4 অন্য কোনোটা দিয়ে আবার নতুন করে তোমার ডেঙ্গু জ্বর হইতে পারে, হয়তো 1 দিয়ে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে সাধারণ ডেঙ্গু জ্বর কি জিনিস। সাধারণ ডেঙ্গু জ্বর, দেখো ডেঙ্গু জ্বর হইলে কি হয়, জ্বর হয় অনেক হাই গ্রেড, কত, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস না কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এটার কারণে কি হবে, মশকি কামড়ানোর কতদিন পর, 2 থেকে 7 দিন পরে দেখা যায় জ্বর চলে আসে। জ্বরটা কেমন হয়, হাই গ্রেড, অনেক উচ্চ তাপমাত্রা বিশিষ্ট। সাথে কি হয়, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেইন হয়, গিরা ব্যথা হবে, অর্থাৎ জয়েন্ট পেইন হবে। তার সাথে কি হবে, মাথা ব্যথা হবে, চোখের পিছনে ব্যথা হইতে পারে, কোমরে ব্যথা হইতে পারে, মেরুদণ্ডের হাড়ে এত বেশি ব্যথা হবে যে মনে হবে হাড় হাড্ডি সব ভেঙে ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য এটার আরেকটা নাম ব্রেক বোন ফিভার। কি নাম, ব্রেক বোন ফিভার, মানে হাড় ভাঙা জ্বর। ওকে, তাহলে খেয়াল করে দেখো, মেরুদণ্ডে ব্যথা হবে, মাংসপেশি, হাড়, সন্ধি, কোমরে ব্যথা হবে, একে হাড় ভাঙা জ্বর বলা হয়, এই জন্য বলা হয় ব্রেক বোন ফিভার।
ব্রেক বোন ফিভার, হাড় ভাঙা জ্বর। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে আরেকটা, যেটা সেটাকে বলা হয় হেমোরেজিক ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হেমোরেজিক ফিভারটা কি, দেখো ডেঙ্গু জ্বরের প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণে কি হয়, রক্তে অনুচক্রিকা বা প্লেটলেটের পরিমাণ কমে যায়। প্লেটলেট যখন কমে যাবে তখন অনুচক্রিকার কাজ কি ছিল, রক্ত জমাট বাঁধতে সহায়তা করা, এটা তোমরা রক্ত চ্যাপ্টারে পড়ছো। তাহলে ডেঙ্গু জ্বরের কারণে যখন শরীর থেকে অনুচক্রিকা বা প্লেটলেটের পরিমাণ কমে যায় তখন কি হয়, তখন বিভিন্ন জায়গা থেকে শরীরের রক্তপাত হতে পারে। যেমন দাঁতের মাড়ি থেকে আস্তে আস্তে ব্লিডিং হচ্ছে, চোখের সাইড থেকে হয়তো ব্লিডিং হতে পারে, সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় ইন্টারনাল ব্লিডিং হতে পারে, অর্থাৎ ভিতরে রক্তক্ষরণ সৃষ্টি হয়। কেন রক্তক্ষরণ হয়, কারণ অনুচক্রিকার পরিমাণ কমে যায়। আগে বলা হতো বা বলা হয় যে যাদের ডেঙ্গু ধরো সেরোটাইপ 1 দিয়ে একবার ডেঙ্গু হয়েছে, দ্বিতীয়বার অন্য কোনো সেরোটাইপ 2, 3, 4 এর অন্য কোনো একটা দিয়ে হইলো, এই যে দুইটা সেরোটাইপ দিয়ে হইলো, তাহলে ক্রস রিয়াকশন হওয়ার চান্স বাড়ে, তাহলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হওয়ার চান্স তাদের ক্ষেত্রে আরো বেশি থাকে। আবার কারো কারো ক্ষেত্রে প্রথমবারই ডেঙ্গু হেমোরেজিক ফিভার ডেভেলপ করতে পারে। সো এটা একটা কনসেপ্ট, তাহলে খেয়াল করে দেখো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, হেমোরেজ মানে রক্তক্ষরণ, মানে হচ্ছে রক্তক্ষরণ, রক্তক্ষরণ ঘটবে, রক্তক্ষরণ। তাহলে হেমোরেজ কেন হয়, তাহলে কই কই থেকে হতে পারে, নাক মুখ দাঁতের মাড়ি এগুলো ত্বকের নিচ থেকে রক্তক্ষরণ হতে পারে। কেন কমে যায় রক্তক্ষরণ হতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে প্লেটলেট হ্রাস পায়, প্লেটলেট কমে যায়। প্লেটলেট এত কমে যাবে যে রক্ত জমাট বাঁধতে পারবে না, তাহলে লো প্লেটলেট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। তাহলে এখানে কি হয়, প্লেটলেটের পরিমাণ, প্লেটলেট কমে যায়, প্লেটলেট কমে যাচ্ছে, এটাই হচ্ছে মেইন জিনিস। ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোমে কি হয়, তাহলে ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে, দেখো ব্লাড প্রেশার যখন আর রেকর্ড করা যায় না তখন আমরা বলি শকে চলে গিয়েছে। তাহলে শক সিনড্রোম মানে হচ্ছে গিয়ে ডেঙ্গু শক, মানে নন রেকর্ডেবল ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার এত কমে গিয়েছে যেটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি, এটা লাস্ট স্টেজে এসে ডেভেলপ করছে। তাহলে দেখো হেমোরেজ হচ্ছে, তোমার শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে যাবে না, ব্লাড প্রেশার কমে গেলে কি হবে, তাহলে হচ্ছে শক ডেভেলপ করে যেতে পারে, শরীরের বিভিন্ন অর্গানে হচ্ছে কি ব্লাড প্রেশার যদি কমে যায়, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে কি ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাড কি পৌঁছাতে পারবে, পৌঁছাবে না, অক্সিজেন পৌঁছাবে না, তাহলে বিভিন্ন জায়গায় অর্গান গুলো ফেলিওর ডেভেলপ করবে, তখন সেটাকে আমরা বলতেছি যে ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গুর কারণে ব্লাড প্রেশার কমে গিয়ে শকে চলে গেছে, ডেঙ্গু শক সিনড্রোম। ওকে, আরেকটা ঘটনা ঘটে এখানে যেটাকে আমরা বলি প্লাজমা লিকেজ। রক্তনালী থেকে, আমরা জানি রক্তনালীর মধ্যে দুইটা পার্ট থাকে তাই না, রক্ত নালীর ভিতরে রক্ত থাকে, রক্তে দুইটা অংশ থাকে, একটা রক্তকণিকা আর একটা হচ্ছে প্লাজমা। প্লাজমা গুলো লিক হয়ে বাইরের কম্পার্টমেন্টে চলে আসে, রক্তনালীর বাইরে। তাহলে প্লাজমা যদি চলে আসে তাহলে রক্তকণিকার পরিমাণ কি হবে, দেখে মনে হবে কি বেশি না, তাহলে এই যে রক্তকণিকা গুলো যে বেশি থাকতেছে এইটাকে আমরা বলতেছি কি প্লাজমা যেহেতু বাইরে চলে আসছে, তাহলে চিন্তা করো যে এখান থেকে এই যে এটা এখানে রক্তকণিকা গুলো আছে আর প্লাজমা গুলো বাইরে চলে আসতেছে, প্লাজমা বাইরে চলে যাচ্ছে, প্লাজমা লিক হচ্ছে, এই যে প্লাজমা লিকেজ হচ্ছে, তাহলে এখানে রক্ত কণিকা বেড়ে যাচ্ছে না, এই রক্ত কণিকা বেড়ে গেলে কি মনে হবে, রক্তের ঘনত্ব বেড়ে গিয়েছে, এই ঘনত্বকে আমরা কি বলতেছি, হেমো কনসেন্ট্রেশন। তাহলে ডেঙ্গু শক সিনড্রোমে কি হয়, হেমো কনসেন্ট্রেশন হয়, কেন, কারণ প্লাজমা গুলো বাইরে চলে যেতে পারে, প্লাজমা লিকেজ হইতে পারে, এটাকে আমরা বলছি ডেঙ্গু শক সিনড্রোম। ওকে, তাহলে এখানে প্লাজমা বাইরের দিকে চলে যেতে পারে, প্লাজমা লিকেজ হইতে পারে, এটার কারণে হেমো কনসেন্ট্রেশন হয়। তাহলে তোমার এই শব্দটা মনে রাখলেই হবে যে হেমো কনসেন্ট্রেশন। এই হেমো কনসেন্ট্রেশনটাকেই আমরা কি করি, আমরা হচ্ছে যে রক্তে ওই যে তোমরা দেখবে রক্ত চ্যাপ্টারে একটা অংশ আছে যেটাতে আমরা হেমাটোক্রিটের কথা বলেছিলাম, HCT হেমাটোক্রিট, এটা তোমরা রক্ত চ্যাপ্টারে পড়ছো মানব দেহে। এই হেমাটোক্রিট দিয়ে আমরা বুঝতে পারি যে হেমো কনসেন্ট্রেশন হচ্ছে নাকি হচ্ছে না, এটা নিয়মিত কি রক্ত পরীক্ষা করলে এই জিনিসটুকু খেয়াল করা যায়। তাহলে একটা ডেঙ্গু জ্বরের রুগীকে আমরা কি করি, আমরা ডেঙ্গু জ্বরের রুগীর ক্ষেত্রে কি করা হয়, আমরা যখন ফলো আপ করার ব্যবস্থা করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত কি করা হয়, আমরা সিবিসি পরীক্ষা করি, সিবিসি পরীক্ষা করে আমরা রক্তে প্লেটলেটের পরিমাণ দেখি, অনুচক্রিকা এবং হেমাটোক্রিট, এটাকে HCT দিয়েও লেখা হয় হেমাটোক্রিট, এটা হচ্ছে কি আমরা পরীক্ষা করে চেক করতে থাকি
ওকে, আর কি করব, রোগ নির্ণয়ের জন্য আমরা কি করি, আমরা রোগ নির্ণয় করতে চাচ্ছি যে ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। এটার জন্য আমরা একটা অ্যান্টিজেন পরীক্ষা করতে পারি। প্রথম অবস্থায় হচ্ছে যে প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যান্টিজেন পরীক্ষা করি, যেটার নাম হচ্ছে NS1 অ্যান্টিজেন। অ্যান্টিজেন। আর এরপরে যে আফটার ডে 5, ওকে, 5 নম্বর দিন পার হয়ে গেলে পরবর্তীতে আমরা অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি। দেরি হয়ে গেলে তখন হচ্ছে অ্যান্টিবডি করা হয়, ডেঙ্গু IgM এবং IgG। IgG এইটা দ্বারা বোঝা হচ্ছে যে অতীতে হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছিল, IgM দ্বারা বোঝা হচ্ছে যে বর্তমানে ডেঙ্গু জ্বর হয়েছে। তাহলে কারো যদি ডেঙ্গু IgM পজিটিভ হয় তার মানে হচ্ছে কি তার এখন ডেঙ্গু জ্বর আছে। আর কারো যদি ডেঙ্গু IgG পজিটিভ আসে, মানে ইমিউনোগ্লোবুলিন জি, IG মানে ইমিউনোগ্লোবুলিন, এই জি যদি পজিটিভ হয় তার মানে বুঝে তার আগে ডেঙ্গু হয়েছিল। এটাই হচ্ছে ব্যাপার। আর কারো যদি দুইটাই পজিটিভ আসে তার মানে এখনো একটা ডেঙ্গু জ্বর হয়েছে, আগেও একটা ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জিনিসটুকুই বুঝায়। আর প্রথম দিকে হইলে আমরা অ্যান্টিজেন করি, 5 দিনের পরে চলে গেলে তখন আমরা অ্যান্টিবডি পরীক্ষা করি। ওকে, এইটা। আর এটা চিকিৎসা কি হবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে? ডেঙ্গু জ্বরের চিকিৎসা হচ্ছে তোমরা জানো, কোন শুধুমাত্র প্যারাসিটামল দিতে পারবা। আর কি করতে হবে, বেড রেস্ট, বিশ্রামে থাকতে হবে, ফ্লুইড মেনটেন করতে হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে পানি জাতীয় খাবার যে বা তরল খাবার হচ্ছে গিয়ে খাবার, তরল খাবার, তরল এবং স্বাভাবিক খাবার, এটা ঠিক রাখতে হবে। আর কি করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং কোন প্রকার NSAID বা পেইন কিলার পুরোপুরি নিষেধ, দেয়াই যাবে না, দিলে এটা অনুচক্রিকার পরিমাণ কমায় দিয়ে আরো ব্লিডিং এর চান্স বাড়াবে। প্যারাসিটামল খেতে পারবে, তাই তো, বা এটাই চিকিৎসা দিতে হবে। এর বাইরে কি করতে হবে, তার সাথে হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে চিকিৎসা, তাই তো। আর এটা প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আক্রান্ত ডেঙ্গু রোগীকে মশারির ভিতরে ঢুকে রাখতে হবে, যাতে করে তাকে মশা কামড়াইলে তার থেকে তো অন্যদের মধ্যে ছড়া যাবে। এই জন্য যার ডেঙ্গু জ্বর হবে তাকে মশারির মধ্যে রাখতে হবে, অন্যরা মশারির মধ্যে থাকার থেকে যে রুগী তাকে মশারির ভিতরে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। আর আমরা এটা কি করতে পারি, এই রোগে হচ্ছে কি ডেঙ্গু জ্বর হচ্ছে কি আমরা মশকি যেটা আছে সেটা হচ্ছে কি যে স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে জলাবদ্ধ জায়গায় যেহেতু জন্মায় সেটাকে আমরা নষ্ট করার ব্যবস্থা করতে পারবো। আরেকটা জ্বর এই অলরেডি তোমাদেরকে আলোচনা করা হয়ে গেছে, চিকুনগুনিয়া। আমরা বলেছি এটা একটা RNA ভাইরাস ঘটিত রোগ, এটার বাহক একই রকম ডেঙ্গুর মতো, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস, অর্থাৎ একই রকম। আচ্ছা, এটা আফ্রিকার কোন জায়গাতে আবিষ্কার হয়েছে, তানজানিয়াতে। এটা তো একই রকম, হাই ফিভার, জয়েন্ট পেইন, র্যাশ এগুলো উঠবে। আচ্ছা, ডেঙ্গুতেও কিন্তু হচ্ছে যে র্যাশ উঠে, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে ডেঙ্গুতে কি হয়, র্যাশ উঠে, র্যাশ, র্যাশ পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে কি হবে, র্যাশ উঠবে শরীরে, অর্থাৎ দানা দানার মতো। আচ্ছা, তারপর শরীর দুর্বল হবে, খালি পার্থক্য হচ্ছে এখানে এরকম অনুচক্রিকার পরিমাণ কমে যাবে না, এবং যার কারণে তুমি মৃত্যুবরণ করার সম্ভাবনা নাই। পেঁপেতে একটা রোগ পাওয়া যায়, পেঁপে রিং স্পট রোগ, পাপায়া রিং স্পট, এটাকে আমরা বলি কি PRSV, তাই না, পাপায়া রিং স্পট ভাইরাস। এই যে পাপায়া রিং স্পট ভাইরাস, এটা হচ্ছে কি একটা দণ্ডাকার ভাইরাস, দণ্ডাকার RNA ভাইরাস দ্বারা তৈরি হয় এই PRSV। ঠিক আছে, তাহলে এটা পেঁপের সব থেকে ক্ষতিকারক রোগ, যেটাকে বলা হচ্ছে রিং স্পট, ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে যায়, একটা রোগ স্পট তৈরি হয়। ওকে, এটা PRSV বলা হয়। এটা দুইটা সেরোটাইপ আছে, পি এবং ডাব্লিউ, এর মধ্যে PRSV-P যেটা, PRSV-P এটা দিয়ে হচ্ছে রিং স্পট রোগ তৈরি হয়, পাপায়া রিং স্পট। ওকে, আর কি আছে দেখো, এটার বাহক কে, এটার বাহক হচ্ছে এফিড, এটা মাথায় রাখতে হবে, যেটাকে আমরা কি বলছি, জাপ পোকা এবং সাদা মাছি। মেলন এফিড এবং পিচ এফিড, এটা দ্বারা এটা ছড়ানোর ব্যবস্থা হয়। ওকে, বর্তমানে কি করা হয়েছে, এটা রোগ প্রতিরোধী জাত আবিষ্কার করা হয়েছে, তাই তো, সান আপ, তাই তো, ট্রান্সজেনিক সান আপ।
সান আপ, এটা হচ্ছে রোগ প্রতিরোধী জাত, যেটার মধ্যে পিআরএসভি প্রবেশ করে না। আচ্ছা, এই পাপায়া রিং স্পট ভাইরাসে কি হয় বলো? পেঁপের মিষ্টতা হ্রাস পায়, তাই না? মিষ্টতা হ্রাস পায়, মিষ্টতা এবং প্যাপেইন এগুলো হ্রাস পায়। হ্রাস পায়, আমরা এটা জানি, তাই না? তাহলে এটা এবং ফলন হ্রাস পাবে পিআরএসভি তে। তাহলে পাপায়া রিং স্পট ভাইরাস নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আচ্ছা, তারপরে আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে নিপা ভাইরাস। একটু আগে তো আমাদেরকে বলছিলাম যে প্যারামিক্সোভিরিডি গোত্রের আরএনএ একটা ভাইরাস। এটা কি হয়, বাহক হচ্ছে কি বাদুড়, এটা মনে রাখতে হবে। এই যে খেজুরের রস থেকে এটা ছড়ায় যায়। সো তোমাকে এরকম সিনারিও দেওয়া থাকলে তোমার এটা মাথায় থাকতে হবে। আরেকটা হচ্ছে জিকা ভাইরাস, অলরেডি বলেছি এটা একটা আরএনএ ভাইরাস, এটার বাহক একই রকম, এডিস মস্কিটো। এটা গর্ভবতী মাকে যখন আক্রমণ করে তখন নবজাতকের কি হয়, মাইক্রোসেফালি হয়, অর্থাৎ মাথা বা মস্তিষ্ক ছোট হয়ে যায়। ওকে, তাহলে আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে সব থিওরি গুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন সলভ করে ফেলবো। তাহলে চলো প্রথমেই দেখা যাক প্রশ্ন কি এসেছে। প্রথম প্রশ্ন খুবই সহজ, পেঁপে রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? পেঁপে রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? তাহলে দেখো, প্রজাপতি, ঘাসফড়িং, মৌমাছি, এফিড। অলরেডি একটু আগে আলোচনা করা হয়েছে, এটা কারেক্ট আনসার হচ্ছে এফিড। পিচ এফিড এবং মেলন এফিড, এই দুই ধরনের এফিড দ্বারা ছড়ায়, তাই তো? জাপ পোকা আর সাদামাছি। তারপরে একটা কোশ্চেন এসেছে, ভাইরাস সংক্রমণের সাথে জড়িত কোনটা? ভাইরাস ছড়াবে কোনটা দ্বারা? দেখো, মাইক্রোসেফালি, অর্থাৎ এটার সাথে জড়িত কোনটি, মানে কোনটি মানে আসলে কোন রোগ, কোন রোগটা ভাইরাস দ্বারা যায়? তাহলে দেখো, মাইক্রোসেফালি, সিফিলিস, মেনিনজাইটিস এবং অ্যানথ্রাক্স, এই সবগুলোর মধ্যে মাইক্রোসেফালি কারেক্ট আনসার, এটা হচ্ছে জিকা ভাইরাস দ্বারা যায়, তাই না? আর যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের কি ব্যাকটেরিয়া ঘটিত। এটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা হয়, সিফিলিস। মেনিনজাইটিস হচ্ছে গিয়ে নাইজেরিয়া মেনিনজাইটিস দিয়ে হইতে পারে, আরো অনেকগুলো দিয়ে আছে। ওকে, অ্যানথ্রাক্স হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস দ্বারা হয়। ওকে, তাহলে এগুলো সব হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, তারপরের কোশ্চেন, কোন ভাইরাস সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়? মানে হচ্ছে কি, যেই ভাইরাসটা মশকি দ্বারা যায় না। দেখো, ডেঙ্গু আমরা জানি এডিস মস্কিটো, জিকা এডিস মস্কিটো, চিকুনগুনিয়া এডিস। তাহলে তিনটাই কিন্তু এডিস মস্কিটো দিয়ে যায়। তাহলে কোনটা বাকি থাকে? নিপা। নিপা হচ্ছে বাদুড়, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন, মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস। অলরেডি একটু আগে এটা আলোচনা করা হয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে জিকা ভাইরাস। তাহলে মাইক্রোসেফালির জন্য দায়ী কোন ভাইরাস? মাইক্রোসেফালির জন্য দায়ী হচ্ছে জিকা ভাইরাস, বাচ্চার মস্তিষ্ক ছোট হয়ে যায়, তাই না? নেক্সট কোশ্চেন, চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? চিকুনগুনিয়া আমরা একটু আগে আলোচনা করেছি, এটা আরএনএ ভাইরাস জনিত নাকি ডিএনএ ভাইরাস? দেখো, বাকি অপশন গুলো আমরা জানি, এটা এডিস ইজিপ্টাই মসকিটো দ্বারা বাহিত হয়, আমরা জানি। এটা হাই ফিভার, জয়েন্ট পেইন এবং মাথা ব্যথা হয়, এটা আমরা জানি। তাহলে এটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? অবশ্যই আরএনএ ভাইরাস। তাইলে সঠিক নয় কোনটা? এটা হচ্ছে ডিএনএ ভাইরাস জনিত রোগ, এটা সঠিক না। বাকিগুলো সব কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটা? ওই যে দুইটা ভাইরাস বলছিলাম, H5N1 আর H1N1, এই দুইটার মধ্যে তোমার কনফিউশন হবে। তাহলে যে কোনো একটা মনে রাখা সহজ। আমরা প্রথমটা যদি মনে রাখি H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু, তাহলে আমাদের মনে রাখা সহজ না? H1N1। HIV দ্বারা তো হচ্ছে এইডস রোগ হয়, তোমরা জানো। রুবিওলা দিয়ে হচ্ছে কি রুবেলা দ্বারা হাম। CMV দ্বারা সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে? ওকে, সাইটোমেগালো ভাইরাস। ওকে, এটা দ্বারা হচ্ছে যে ফ্লু লাইক সিমটম ডেভেলপ করতে পারে। সো H1N1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনটা বার্ড ফ্লু দায়ী ভাইরাস? বার্ড ফ্লুর জন্য দায়ী কোনটা? ওই একই জিনিস, সোয়াইন ফ্লুর আরেকটা পার্ট ছিল বার্ড ফ্লু, পরের ভার্সনটা দিয়ে বার্ড ফ্লু হবে H5N1, আমরা জানি। তাহলে এটা হচ্ছে H5N1, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি কঠিন লাগছে? এগুলো তো খুবই সহজ, অলরেডি এগুলো নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গিয়েছে, তাই না? ওকে,
এরপরে একটা কোশ্চেন এসেছে, প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়? প্যাপিলোমা ভাইরাস মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটাকে আমরা বলছিলাম এইচপিভি, যেটা আরেকটা নাম বলেছিলাম অনকোজেনিক ভাইরাস, মানে ক্যান্সার সৃষ্টি করে। তাইলে এটা কি করতেছে? এটা হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এটা আমরা জানি। কোলন ক্যান্সার হবে না, ত্বকের ক্যান্সার না। ত্বকের ক্যান্সার কে তৈরি করে? ক্যাপোসিস সার্কোমা, তাই না? হিউম্যান হার্পিস ভাইরাস যেটা, এটা দিয়ে ক্যান্সার হইতে পারে। জরায়ুর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, খাদ্যনালী এগুলো তো আর লেখাই নেই, তাহলে এটা হচ্ছে যে জরায়ুর ক্যান্সার হবে। আর ত্বকের ক্যান্সার হচ্ছে যে হার্পিস ভাইরাস দিয়ে এইচআইভি আক্রান্ত রোগীতে। ক্যাপোসিস সার্কোমা তৈরি করে, তাই তো? তাহলে এইটা হচ্ছে যে ত্বকের ক্যান্সারের সাথে আমাদের আলাদা একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। কিন্তু জরায়ু ক্যান্সার এটা হচ্ছে যে এইচপিভি, মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদের টুংরো রোগ হয়? তাহলে হচ্ছে কি আমরা জানি যে হচ্ছে গিয়ে শুধুমাত্র তো হচ্ছে গিয়ে ভাইরাস কি শুধুমাত্র প্রাণী দেহে রোগ তৈরি করে না, এটা তো হচ্ছে যে উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। তাহলে উদ্ভিদের কি হবে? ধানের ক্ষেত্রে যেটা হয়, ধানে হচ্ছে টুংরো রোগ তৈরি করে, ধানের ক্ষেত্রে টুংরো রোগ তৈরি করে। টমেটোতে কি করে? বুশ স্ট্যান্ড রোগ তৈরি করে টমেটোতে। পাপায়ার মধ্যে পিআরএসবি তৈরি করতে পারে, তাহলে পেঁপের মধ্যে পিআরএসবি করে। ধানের ক্ষেত্রে টুংরো রোগ করে, টমেটোতে বুশ স্ট্যান্ড করে, এগুলো তো আমরা জানি। ওকে, বানান যাই থাকুক, অর্থাৎ হচ্ছে যে মানে বাংলা প্রার্থনিক বানানে কিছু অনেক সময় তারতম্য দেখা যায়। মেইন হচ্ছে আমাদের রোগগুলো জানতে হবে, বুসিস্ট্যান্ট রোগ তৈরি করে, তাই তো? তাহলে এটা হচ্ছে গিয়ে ধানের ক্ষেত্রে টুংরো রোগ তৈরি করে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়? একটু আগে বলছিলাম তোমাদেরকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে ইমিউনোগ্লোবিলিন পাওয়া যাবে। ইমিউনোগ্লোবিলিন কোনটা পাওয়া যাবে? আইজি এম পাওয়া যাবে। তাহলে আইজি এম, আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন, আইজি কথাটার মানে হচ্ছে ইমিউনো গ্লোবিউলিন। এই যে ইমিউনোগ্লোবিউলিন আছে, এটার মধ্যে আইজি এম পাওয়া যেতে পারে, আইজি জিও পাওয়া যেতে পারে। এম মানে বর্তমানে, বর্তমানে মানে অ্যাকিউট ডিজিজ বুঝাইতে আমরা অ্যাকিউট কোনো রোগের ক্ষেত্রে এটা বুঝাই। আর জি মানে হচ্ছে অতীত বা ক্রনিক ডিজিজ, আগে হয়েছিল, ক্রনিক অবস্থাকে বোঝানোর জন্য নির্দেশ করে। তাহলে এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আইজিএম পাওয়া যাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে। অ্যালকোহল শিল্পে ব্যবহৃত, অ্যালকোহল শিল্পে যে ইস্ট ব্যবহার করা হয়, সেটাকে ধ্বংস করার জন্য একটা ভাইরাস ইউজ করা হয়। সেই ভাইরাসটার নাম কি হবে? সেই ভাইরাসটার নাম কি? সায়ানোফাস? সায়ানোফাস না, কারণ সায়ানোফাস কাকে ধ্বংস করে বলো? সায়ানো ব্যাকটেরিয়াকে। ওকে। ইবোলা, ইবোলা তো ত্বকের করে, তাহলে ইবোলা হচ্ছে গিয়ে ত্বকে হবে। পলিহাইড্রোসিস ভাইরাস আমরা বলছিলাম কোথায় পাওয়া যায়? কীটপতঙ্গনাশক হিসেবে কি ইউজ করা হয়? যুক্তরাষ্ট্রে ইউজ করা হয়। তাহলে এটাও না, পতঙ্গনাশক এটা, এটা ঠিক না। ওকে, ইবোলা এটা হচ্ছে ত্বক ফেটে যাবে, এটাও না। ওকে, সায়ানোফাস, সায়ানোফাস হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করবে। তাহলে বাকি দিকে থাকে জাইমোফাস। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাইমোফাস হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? এই যে একটু আগে বললাম, সেটা আবার চলে আসছে। দেহের কোষ ফেটে যাবে হচ্ছে ইবোলা ভাইরাস, আফ্রিকার কি জায়ারেতে দেখা গেছে সেই ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসের কারণে দেহের কোষ ফেটে যেতে পারে, লাইসিস হয়, তাই না? ডেঙ্গু রোগের জন্য দায়ী কোনটা? দেখো, ডেঙ্গু রোগের জন্য দায়ী কোনটা? একটা ভাইরাস, তাই তো? তাহলে হেপাটনা ভাইরাস না, এটা হেপাটনা ভাইরাস না। হেপাটনা ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে কাজ করে। ওকে, এন্টারো ভাইরাস না, এন্টারো ভাইরাসও না, এটা হচ্ছে হেপাটাইটিসে কাজ করে। রুবেলা ভাইরাস না, এটা হামের ক্ষেত্রে কাজ করে। তাহলে বাকি কি থাকে? এটা হচ্ছে হাম, তাই না? ওকে, তাহলে ফ্ল্যাভি ভাইরাস যেটা, এটা হচ্ছে ডেঙ্গুর জন্য দায়ী। আর এন্টারো ভাইরাস, এন্টারো ভাইরাস হচ্ছে হেপাটাইটিস এর পড়ার ক্ষেত্রে একটু আগে আমরা পড়ে আসছি। দেখো, তোমাদেরকে কনফিউশন করার জন্য কত কত জায়গা থেকে কত কত কঠিন নাম দিয়ে দেওয়া হয়। এই যে দেখো, ক্যালসি ভাইরাস, এখানে এন্টারো ভাইরাস। এই যে হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে এন্টারো ভাইরাস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হেপাটাইটিস এ করে, এই জিনিসটুকু মাথায় রাখতে হবে।
তাহলে এটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের জন্য দায়ী থাকবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দিছে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? খুবই সহজ, নাম দেখে বোঝা যাচ্ছে, ডেঙ্গু, যক্ষা, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া। শুধুমাত্র ডেঙ্গু হচ্ছে যে এটা, আর বাকি যেগুলো আছে এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে দেখো আমাদের হচ্ছে কিছু রিটেন কোশ্চেন আসছে। রিটেন কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিরোধ সম্পর্কে বর্ণনা, এটা আমরা বলতে পারবো। তারপর ডেঙ্গু জ্বরে ভাইরাসের নাম এবং উক্ত ভাইরাসের পোষক দেহের বৈজ্ঞানিক নাম, এটা আমরা হচ্ছে গিয়ে মনে রাখতে পারবো। পোষক তো হচ্ছে গিয়ে ডেঙ্গুর হচ্ছে গিয়ে কি হবে, মানুষ, আর হচ্ছে গিয়ে মশকি, তাই তো। আর একটা হচ্ছে যে ভাইরাস, ভিরিয়ন, ভিরিয়ড, এগুলো বলতে কি বুঝো? একটা কোশ্চেন আছে, দুইটা ব্যাকটেরিয়া জনিত উদ্ভিদ রোগের নাম, পোষক এবং প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম। এটা আসলে এই চ্যাপ্টারের না, আমাদের এই লেকচারের পার্ট না, এটা আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়া যে লেকচার আছে সেখান থেকে এটা পড়তে পারবো। আমাদের আরেকটা পার্ট যেটা আছে লেকচারের, সেখান থেকে আমরা এটা কভার করে ফেলবো, ঠিক আছে। এটা ব্যাকটেরিয়া অংশে আলোচনা করা হয়েছে, ওখানে হচ্ছে যে আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি লেকচার, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস ঘটিত রোগ, উপকারিতা, অপকারিতা, এই পার্টটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটি থেকে তোমাদের যে কনসেপ্টটুকু আছে সেটা আরো ক্লিয়ার করতে পারবা, এবং ক্লাসটা ফলো করলে তোমাদের যে ভুলগুলো আছে সেগুলো ধরতে পারবা, এবং ভবিষ্যতে যে কোনো ভর্তি পরীক্ষাতে অ্যান্সার করতে পারবা। সকলকে অসংখ্য ধন্যবাদ।